নমস্কার, রাজনীতির গল্পের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। আমি গতকাল সম্প্রতি বাংলাদেশে যা ঘটছে, যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সে নিয়ে আমি আপনাদের কিছু কথা শুনিয়েছিলাম এবং সেই শৃঙ্খলাতেই আজকেও আমি বাংলাদেশে যা ঘটছে আর যেভাবে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই নিয়ে আপনাদের কিছু তথ্য জানা দরকার আছে। বাংলাদেশে এই উগ্র সাম্প্রদায়িক ভাগ বাটোয়ারার যে এখন একটা যে ট্রেন্ড চলেছে, এটা আসলে 5 আগস্টে যখন ওদের অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের সময় কিন্তু এই রূপটা ওদের দেখা গিয়েছিল। এরা এখন মানে একটা ওদের সংবিধানে তথাকথিত ধর্মনিরপেক্ষ শব্দ আছে, সেই শব্দটাকে এখন ওরা কি করেছে, সেই শব্দটাকে এখন ওরা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অলরেডি তুলে দিয়েছে। যদিও ঢাকার হাইকোর্ট বা বাংলাদেশের হাইকোর্ট ওর বিপক্ষে রায় দিলেও কিন্তু ওদের কোনো হেলদোল হয়নি। আমরা যদি দেখি যে কিভাবে এই এখন ভারতের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিচ্ছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সরকার, ইউনূস সরকার। আসলে ইউনূস সরকার বা মোহাম্মদ ইউনূস, তিনি এখন আসলে মৌলবাদীদের পা চাটতে ব্যস্ত। তিনি মৌলবাদকে ওখানে স্থাপন করতে একদম বদ্ধপরিকর, কারণ মৌলবাদকে স্থাপন করা মানে হচ্ছে রাজনীতি, মানে ও সংখ্যাগরিষ্ঠের রাজনীতি উনি করতে চাইছেন, যেটাকে মৌলবাদ, যেটাকে আমাদের এখানকার যারা সেকুলার ধর্মনিরপেক্ষ বলে যারা পরিচিত, তারা এইটাকে বলে সাম্প্রদায়িকতাবাদ। এই সাম্প্রদায়িকতাবাদের যে রাজনীতি, সেটা মোহাম্মদ ইউনূস ভালো করে বুঝে গেছে। যদিও মোহাম্মদ ইউনূস যদি সংখ্যাগরিষ্ঠদের মানে আবার যদি ওদের মাঝখানে ওদের ভোট আছে, নির্বাচনে জিততে হবে, নির্বাচনে জেতার জন্য এই মৌলবাদের সাহায্য এই নিয়েছে ইউনূস। কিন্তু ইউনূস এটা বুঝতে পারছে না, মোহাম্মদ ইউনূস এটা বুঝতে পারছেন না যে এটা কিন্তু শুধু ভারতের একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে তা নয়, পুরো গ্লোবাল, পুরো বিশ্বব্যাপী কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়েছে। ব্রিটিশ সংসদে সেখানকার এক এমপি, তিনি এই বিষয়টা তুলেছেন এবং তিনি নিন্দা করেছেন হিন্দুরা যেভাবে সেখানে অত্যাচারিত হচ্ছে। ভারত যদিও বলেছে যে চিন্ময় প্রভু, যাকে ওরা গ্রেফতার করেছে, তার জন্য আইনি অধিকার থাকে। বিদেশ মন্ত্রক শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছে যাতে আইনি অধিকার থাকে, যাতে তারা সেখানকার আইনি সাহায্য পায়। কিন্তু আসল প্রশ্ন ওখানে নয়, আসল প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যারা এইসব নিয়ে আলোচনা করছি, তাই জানতে হবে যে ভারত কি করতে পারে। অনেকে বলছে ভারতকে যুদ্ধ লাগিয়ে বাংলাদেশকে আলাদা করে দাও, তো সেটা কিন্তু কোনো কাজের কথা নয়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এইভাবে কোথাও কঙ্কার করা যায় না কেভাবে কোনো দেশকে। সে এক সময় 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, কারণ সেখানে একটা মুভমেন্ট হয়েছিল, স্বাধীনতার মুভমেন্ট। এখানে কোনো স্বাধীনতার মুভমেন্ট কিন্তু নেই যে ভারত সেখানে দখল দেবে। হ্যাঁ, ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে ভারত বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাদের কড়া বার্তা দিতে পারে এবং সে বার্তা দেওয়া চলছে। এবং ভারত যেটা আরেকটা করছে সেটা হচ্ছে বিদেশ যে কূটনৈতিক চ্যানেলগুলো আছে আমাদের বিভিন্ন দেশের সাথে, এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসন আসার পরে ভারতের যে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটাকে ভারত এখন ব্যবহার করতে শুরু করছে। এবং আগামী দিনে আমরা দেখতে পাবো যে ইউনূস সরকার কিরকম চাপের মধ্যে থাকে।
ইতিমধ্যেই কিন্তু ভারতে এই রবটা উঠে শুরু করছে যে বাংলাদেশিরা যারা যারা এখানে শপিং করতে আসে, যারা এখানে স্বাস্থ্য সেবার পরিষেবা নিতে আসে, যারা এখানে এসে দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে চায়, তাদের সম্পর্কে কি মনোভাব নেওয়া উচিত। এবং অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে একজন ডাক্তার তিনি পথ দেখিয়েছেন, তিনি বলেছেন বাংলাদেশে তিনি চিকিৎসা করবেন না। এই যদি মনোভাব প্রত্যেকটি ডাক্তারের হয়, তাহলে বাংলাদেশিরা বুঝতে পারছে যে তাদের কি অবস্থা হবে, শোচনীয় কি অবস্থা হবে। কারণ বাংলাদেশে স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই, এটা বাংলাদেশিরাও জানে। তাদের চাল ডাল গম সব আমরাই দিই, আমাদের থেকেই নেয় এবং সেটাই তাদের খাদ্য। সেগুলো তারা কি ইউনূস সরকার এগুলো কি মাথায় রেখেছেন, নাকি কেবল মৌলবাদীদের পা চাটতে চাটতে তিনি এটা ভুলে গেছেন যে ভারত যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু ইউনূস সরকারের পতন অবশ্যম্ভাবী। কারণ সেখানে সেখানে তো হাহাকার লেগে যাবে, সেখানে তো দুর্ভিক্ষ লেগে যাবে। তাই তো তারা চাইনিজ খাবার তো তারা খাবে না, তাদের তো চাল ডাল ভাত খেতে হয়। চায়না তাদের এখনো পর্যন্ত কি উপকারটা করেছে, তো এখনো পর্যন্ত তাদের যদি পরিসংখ্যান দেখা যায়, ভারত যে তাদেরকে ঋণ দিয়েছে সেগুলো ঋণগুলো দিয়েছে একটি অল্প সুদে, সেই সুদ ডবল সুদ দেয় চীন। এখন ইউনূস সরকার যখন শেখ হাসিনাকে যখন বিতাড়িত করা হলো ওখান থেকে, এই অভ্যুত্থানের মাধ্যমে, অভ্যুত্থানটা তো আসলে মৌলবাদীদের অভ্যুত্থান ছিল, সেটা এখন অনেকে স্বীকার করছেন। তখন বলেছিল যে না, একটা অভ্যুত্থানটা হয়েছে কেন, কারণ শেখ হাসিনা নাকি প্রচুর অত্যাচার করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন যেটা হচ্ছে ঢাকাতে বা পুরো বাংলাদেশ জুড়ে, চট্টগ্রাম, ঢাকা, যশোর, খুলনা, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্নটাতে আমি পশ্চিমবঙ্গের এই সেকুলারবাদীদের, এই যে কমিউনিস্ট, এই যে যারা কমিউনিস্ট, যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে প্রচার করতে তাদের মানে কসুর রাখে না, এই কমিউনিস্টরা, এই কমরেড দাদারা এই হিন্দুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আমি হিন্দু বললে আবার তো ওরা আবার ওদের তো আবার গায়ে ছ্যাঁকা পড়বে, হিন্দু বলা যাবে না, সংখ্যালঘুদের উপর অত্যাচার যখন এদেশে হয় বা এদেশে কোনো কারণে হয়, যখন যেরকম এক লিঞ্চিং হচ্ছিল, সেই সময় তো ওরা রাস্তায় নেমেছিল। এখন ওদের রাস্তায় দেখা যাচ্ছে না কেন? এই কমরেড দাদাদের, এই কমরেড দাদারা এখন কোথায়, কোন গুহায় লুকিয়ে রয়েছে, সেটা জানতে হবে আমাদের। অবশ্য কমরেড দাদাদের অবস্থা এমনিতেই শোচনীয়, এতগুলো ইলেকশন এলো গেল, তারা শূন্যতেই ভাসছে। যদি আরো এরকম চলে, শূন্যতেই ভাসতে হবে তাদের। আমি তৃণমূল কংগ্রেসের কথা যদি বলা হয়, তৃণমূল কংগ্রেস সে তো সবসময় আপোষের রাজনীতি করে, সবসময় তোষণের রাজনীতি করে, সেটা সবসময় আমরা পরিলক্ষিত, আমরা দেখেছি সেটা। কিন্তু শাসক হিসেবে, তৃণমূল কংগ্রেসের শাসক দল হিসেবে, তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় তাদের এই ব্যাপারে বয়ান, বিবৃতি বা দেওয়া দরকার। কারণ যদি ভারত সরকারের সঙ্গে থাকতে হয়, তাই ভারত সরকার যা বিবৃতি সেগুলো স্বাগত জানাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সরকারের তরফ থেকে কোনো এরকম বিবৃতি, বয়ান কিছু দেখা যায়নি। যাই হোক, আমরা দেখতে থাকবো বাংলাদেশে কি ঘটতে চলেছে। কারণ বাংলাদেশে এইরকম সন্ন্যাসীদের ধরপাকড় চলছে, এবং কেবল সন্ন্যাসীদের ধরপাকড় চলছে না, সেখানে এই ইসকনের সঙ্গে যারা যারা যুক্ত সেই রকম মানুষজনদের কিন্তু হ্যারাস করা হচ্ছে, এবং তাতে সেখানকার পড়ুয়ারাও কিন্তু রীতিমতো আতঙ্কিত, যে হিন্দু পড়ুয়া যারা অন্য সংখ্যালঘু পড়ুয়া আছে তারাও আতঙ্কিত। এবং আমার ধারণা
যে এই যে ঘটনা ঘটছে তার কিন্তু একটা রিটালিয়েশন অবশ্যম্ভাবী, সেটা আগামী দিনে হতে চলেছে বাংলাদেশে, এবং তার পরিণাম যে খুব একটা ভালো হবে সেটা কিন্তু নয়। আসলে এই ইসকনের মতো যে সংগঠন আছে সেগুলোকে ইউনূস সরকার মৌলবাদী সংগঠন বলে নিষিদ্ধ করতে চাইছে। ভারতে এই ধরনের ছোট ছোট এমন অনেক সংস্থান আছে যেগুলো মৌলবাদী সংস্থান এবং সেগুলো ইসলাম প্রভাবিত। তো তাহলে তাদের এই যদি ইসলাম প্রভাবিত মৌলবাদী সংগঠনগুলিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করে, যাদের রাজনৈতিক কর্মসূচিগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে কিন্তু আমাদের সেকুলার দাদারা কিন্তু রাস্তায় নামবে, বলবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তারপর আবার ইউএনএতে যাবে। রাহুল গান্ধী আবার বিদেশে গিয়ে এসব প্রচার করবে সংখ্যালঘুরা এখানে অত্যাচারিত, সংখ্যালঘুরা এখানে। কিন্তু রাহুল গান্ধী কি গিয়ে বাংলাদেশের ইউনূস সরকারকে কোনো রকম ফোন করে জানতে চেয়েছেন বা কোনো রকম বিবৃতি দিয়েছেন যে হিন্দুদের অত্যাচার বন্ধ করতে হবে বলে? আমার তো জানা নেই। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমার এই বাংলাদেশ নিয়ে আমাদের যে ঘটনাবহুল যা চলছে সেগুলো নিয়ে চলবে, এবং আমি আগামী দিনেও আমি দেখব যে কি ঘটনা ঘটতে চলেছে, সেগুলো নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব। যদি আজকের আমার ভিডিওর এই বিষয় ভালো লেগে থাকে তো ইনবক্সে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং সবাই সুস্থ থাকুন। নমস্কার।